আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একজন তান্ত্রিকের মেয়ের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। ঘটনাটি যিনি আমার সাথে শেয়ার করেছেন তিনি আমার দূর সম্পর্কের নানা। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার নানা দরিদ্র ছিলেন। পরিবারের সবার বড় হওয়ার কারণে সংসারের দায়িত্বটা নানার কাঁধে এসে পড়ে, কিন্তু তিনি কোনো কাজ খুঁজে পাচ্ছিলেন না। খুব অভাবে আমার নানার দিন কাটছিল। আমার নানা গ্রামের কয়েকজন বন্ধুকে বলে রাখে তারা কোনো কাজ পেলে যেন নানাকে ব্যবস্থা করে দেয়। তো প্রায় 2 সপ্তাহ পরে নানার একজন বন্ধু একটি কাজের খবর নিয়ে নানার কাছে আসেন। নানার কাছে আসার পর নানাকে বলেন যে একজন তান্ত্রিকের সাথে কাজ করতে হবে। তখন আমার নানা ভয় পেয়ে যান। তিনি তার বন্ধুকে বলেন, তান্ত্রিক তো বিভিন্ন জাদুবিদ্যা ও কুফরি কালাম করেন, তার হয়ে আমি যদি কাজ করি তাহলে গ্রামের মানুষ আমাকে খারাপ বলবে, আমি তার সাথে কাজ করতে পারবো না। তারপর নানার বন্ধু নানাকে বুঝান, তান্ত্রিকের কাজ তো তান্ত্রিকই করবে, কিন্তু তুমি শুধু তান্ত্রিকের বাসায় ছোটোখাটো কাজ করে দিবে এবং তান্ত্রিক ভালো বেতনও দিবে। তখন নানা রাজি হয়ে যান, কারণ রাজি হওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। সংসারের খরচপাতি এবং সংসার চালানোর জন্য কাজ না করলে তো টাকা পাওয়া যাবে না। তাই তিনি তার বন্ধুকে বললেন যে আমি কাজ করব তান্ত্রিকের সাথে, তুমি আমাকে কাজের ব্যবস্থাটি করে দাও। তখন নানার বন্ধু বলল, আচ্ছা ঠিক আছে, আমি বিকালে এসে তোমাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাব। এই কথা বলে নানার বন্ধু তার বাসায় চলে যায়। তারপর বিকেলবেলা নানার বন্ধু নানার বাসায় আসেন এবং নানাকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে চলে যান। নানা ওইখানে যাওয়ার পর তান্ত্রিক নানাকে বিভিন্ন প্রশ্ন করেন। ওই তান্ত্রিক নানাকে বলেন, আমি যা যা করতে বলবো তা করতে পারবে তো? তখন নানা অবাক হয়ে বলেন, যা যা বলতে কি কি করতে হবে? তখন ওই তান্ত্রিক বলেন, বেশি কিছু করতে হবে না, আমার বাড়িতে যে সকল মেহমান আসবেন তাদেরকে দেখাশোনা করতে হবে এবং মাঝে মধ্যে আমি যখন বাহিরে যাব তখন আমার সাথে যেতে হবে। তখন নানা বলেন, আচ্ছা ঠিক আছে। তখন তান্ত্রিক বলেন, বেতন নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাকে পর্যাপ্ত টাকা দিব, সে টাকা দিয়ে তুমি সহ তোমার পরিবার অনেক ভালোভাবেই চলতে পারবে। তো প্রিয় লিসেনার্স, এভাবে নানা তান্ত্রিকের বাসায় কাজ করতে থাকেন। লিসেনার্স, বলে রাখা ভালো যে ওই তান্ত্রিকের নাম ছিল কালু তান্ত্রিক। তিনি বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে জিনে ধরা রোগীর চিকিৎসা করতেন এবং ওই তান্ত্রিকের অনেক নামডাক ছিল, কারণ তিনি জিনে ধরা রোগীর খুব সহজেই চিকিৎসা করতে পারতেন। প্রিয় লিসেনার্স, একদিন ওই তান্ত্রিক নানাকে বলে রাত 12টার সময় কবরস্থান থেকে মাটি আনার জন্য। তখন নানা অনেক ভয় পেয়ে যান এবং তান্ত্রিকের মুখে মুখে বলেন, আমি এ কাজ করতে পারবো না। তখন তান্ত্রিক নানার উপর অনেক রেগে যান এবং নানাকে ভয় দেখান, যদি কবরস্থান থেকে মাটি না আনো তাহলে তোমাকে চাকরি থেকে বিতাড়িত করব। তারপর নানা চাকরি হারানোর ভয়ে তান্ত্রিকের কথায় রাজি হন। তারপর নানা 12টার দিকে কবরস্থানে যান এবং সাথে তার ওই বন্ধুকে নিয়ে যান, যেই বন্ধু নানাকে কাজের ব্যবস্থা করে দিয়েছিল। তারপর নানা ভয়ে ভয়ে ওই সদ্য দাফন হওয়া কবর থেকে মাটি আনতে যান, কিন্তু যখন ওই নানা মাটিতে হাত দিতে যাবেন তখনই নানার সাথে থাকা বন্ধু চিৎকার দিয়ে উঠল এবং দৌড় দিল। তারপর নানা এক মুঠ মাটি নিয়ে ওই বন্ধুর সাথে দৌড় দেন এবং সরাসরি তারা তান্ত্রিকের বাসায় চলে যান। যাওয়ার পর নানা তার বন্ধুকে জিজ্ঞেস করলো, চিৎকার কেন মারলি? তখন বন্ধু বলে উঠল, আমি দেখেছি একটা ছোট বাচ্চা 2 হাত নেই এবং মুখ দিয়ে রক্ত পড়ছে, এটা দেখে আমি চিৎকার দিয়ে দৌড় দেই। তখন নানাও অনেক ভয় পেয়ে যান। তারপর নানা আর ওই বন্ধু তান্ত্রিককে গিয়ে ওই মাটি দিল এবং তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলল। তারপর তান্ত্রিক তাদের বলল, ভয় পাওয়ার কিছু নেই, এইগুলো তোমাদের মনের ভুল। তারপর তান্ত্রিক ওই মাটি নিয়ে তার ঘরে চলে গেল।
ওই দিন রাতে নানা আর তার বন্ধু বেশি রাত হওয়ার কারণে তান্ত্রিকের বাসায় থেকে যায়। ওই দিন রাতে তারা যখন একসাথে ঘুমায় তখন বাহিরে অনেক জোর হতে শুরু করলো এবং তাদের রুমের সাথেই তান্ত্রিকের রুম হওয়ায় তারা দুইজন শুনতে পায় তান্ত্রিকের আওয়াজ ছাড়াও আরও কেউ একজন তান্ত্রিকের সাথে কথা বলছে। তখন তারা দুইজন অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা যখন তান্ত্রিককে মাটি দেয় তখন তারা দেখেছিল তান্ত্রিকের ঘরে কেউ নেই, তান্ত্রিক একাই। কিন্তু এখন কার আওয়াজ শোনা যাচ্ছে? তারা দুজনই খুব ভয় পেয়ে গেল। তো তারা চুপি চুপি একজন আরেকজনকে বলছে হয়তো তান্ত্রিকের সাথে কোনো জিন বা অদৃশ্য কোনো অবয়ব কথা বলছে। তারপর তারা কোনো কথা না বলে সেদিন রাতে আর ঘুমায়নি, জেগে জেগে সারা রাত পার করে দেয়। পরদিন প্রিয় লিসেনার্স, সকালবেলা নানা আর তার ওই বন্ধু তান্ত্রিককে গিয়ে জিজ্ঞেস করেন রাতে কে কথা বলেছিল। তখন তান্ত্রিক বলেন, একটি মেয়েকে আমি কালো জাদুর মাধ্যমে পাগল করে দেওয়ার জন্য আমাকে একজন 10,000 টাকা দিয়েছে, তাই আমি তোমাকে কবরস্থানের মাটি আনতে পাঠিয়েছিলাম। আর তোমরা যার কথা শুনেছ সে হলো খারাপ জিন, তার নাম সাফিন জিন। ওই মেয়েটিকে পাগল করার জন্য আমি ওই সাফিন জিনকে নিযুক্ত করেছি। প্রিয় লিসেনার্স, তান্ত্রিকের কথা শুনে নানার অনেকটা মন খারাপ হয়ে যায়। তখন তিনি তান্ত্রিককে বলেন, সামান্য টাকার জন্য আপনি একজন মানুষকে কেন পাগল করবেন? তান্ত্রিক বলল, আমার কাজই মানুষ যা চায় তাই করা। নানা বললেন, সেটা বুঝলাম, কিন্তু আপনার উচিত বুঝে শুনে বিবেক দিয়ে কাজ করা, কারণ আপনি যে মেয়েটিকে পাগল করবেন ওই মেয়েটি কি দোষী? তাছাড়া আপনি জিনে ধরা রুগীদের কাজ করেন, সেটা ভালো কাজ, কিন্তু নির্দোষ কারো ক্ষতি করাটা কি ঠিক হবে? তান্ত্রিক তখন বললেন, না, সেটা আমি জানি না মেয়েটি দোষী কিনা। তখন নানা বললেন, দয়া করে আপনি এই কাজ করবেন না। তখন তান্ত্রিক বললেন, আমি টাকার জন্য কাজ করি, এত কিছু ভেবে কাজ করতে গেলে আমাকে না খেয়ে মরতে হবে, তুমি আমার কাজে নাক গলিও না। তারপর নানা তান্ত্রিককে বলেন, আমি আর আপনার সাথে কাজ করব না। একথা বলে নানা আর নানার বন্ধু বাড়িতে চলে যান। তারপর নানা ওই তান্ত্রিকের কাজ ছেড়ে দেন এবং কৃষিকাজ করা শুরু করেন। তারপর একদিন তান্ত্রিক নানার কাছে আসেন, এসে নানাকে বলেন তার সাথে কাজ করার জন্য, কিন্তু নানা তাকে না করে দেন। তারপর তান্ত্রিক নানাকে বলেন, আমার মেয়ের বিয়ে আগামী 20 তারিখ, তুমি দয়া করে যদি 2 দিনের জন্য আমাকে একটু সহযোগিতা করো তাহলে ভালো হয়। তারপর নানা বললেন, ঠিক আছে, আমি আপনাকে সহযোগিতা করব, কিন্তু আমি কোনো খারাপ কাজে আপনাকে সহযোগিতা করতে পারবো না। আপনি বলছেন যে আপনার মেয়ের বিয়ে, তাই আমি আপনাকে সহযোগিতার জন্য রাজি হয়েছি, কিন্তু আপনি যদি আমাকে খারাপ কোনো কিছু করতে বলেন তাহলে কিন্তু আমি করতে পারবো না। তো তান্ত্রিক বলল, আচ্ছা ঠিক আছে, তুমি শুধু আমার মেয়ের বিয়েতেই সহযোগিতা করলে হবে, আর কিছু করতে হবে না। তারপর নানা 18 তারিখ তান্ত্রিকের বাসায় গেলেন এবং তান্ত্রিককে সাথে নিয়ে বিয়ের সব বাজার হাট করলেন। নানা তান্ত্রিককে জিজ্ঞেস করলেন, এত তাড়াহুড়া করে কেন বিয়ে দিচ্ছেন? তখন তান্ত্রিক বলে, পাত্র অনেক ভালো পরিবারের ছেলে, আমার মেয়ে তার দাদার বাড়িতে বড় হয়েছে, ওইখানে পাত্রর মা আমার মেয়েকে দেখে পছন্দ করেছে, আর আমার পেশাও তো ভালো না, তাই যত তাড়াতাড়ি বিয়ে দিব ততই ভালো। নানা বললেন, জি ঠিক বলেছেন। তারপর চলে আসলো বিয়ের দিন 20 তারিখ। ওই দিন 8টা বেজে যায়, কিন্তু পাত্রপক্ষ আসে না। তখন তো মোবাইল ফোনও ছিল না যাতে যোগাযোগ করা যাবে, তো তারা কোনো উপায় না পেয়ে অপেক্ষা করতে থাকে। তারপর 8:20-এর দিকে পাত্রপক্ষ আসলো, মাত্র 3 জন। নানা 3 জনকে দেখে অবাক হয়, একটা বিয়েতে মাত্র 3 জন কিভাবে আসে? তারপর নানা ভাবে হয়তো এত দূরের পথ, তাই মাত্র 3 জন আসছে। তারপর বিয়ের কাজ এক এক করে সম্পন্ন হয়। তারপর যখন খাবার দাবার এনে পাত্রপক্ষকে দেয়া হলো, তখন নানা লক্ষ্য করেন প্রায় 10 জন মানুষের খাবার তারা 3 জন খেয়ে ফেলছে। তারপর এটা দেখে নানা অনেকটা অবাক হয় এবং ভাবতে থাকে এতগুলো খাবার কিভাবে তারা খাচ্ছে। তখন এই ব্যাপারটা তান্ত্রিকও লক্ষ্য করলো। তারপর তান্ত্রিক বলল, ওরা অনেক দূর থেকে এসেছে, সারাদিন না খেয়ে নদী পার হয়ে এসেছে,
তাই হয়তো এতগুলা খাবার খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষে পাত্রপক্ষের সবাই পাত্রী নিয়ে চলে যাওয়ার জন্য তান্ত্রিককে বলল, কিন্তু তান্ত্রিক তাদেরকে যেতে দিল না। বলল, অনেক রাত হয়ে গেছে, আজকে যাওয়ার দরকার নাই, আগামীকাল ভোরবেলার দিকে রওনা দিও। তো পাত্রপক্ষের দুইজন নানার সাথে রাতে থাকলো এবং পাত্র তান্ত্রিকের মেয়েকে নিয়ে বাসর ঘরে ঢুকে গেল এবং তারা একসাথে থাকে। তারপর তান্ত্রিকের মেয়ের ঘুম ভাঙে ভোরে এবং চিৎকার দিয়ে উঠে। তারপর তান্ত্রিক, নানা এবং প্রতিবেশী সবাই দৌড়ে তার মেয়ের ঘরের দিকে যায়। যাওয়ার পর দেখে পাত্র ঘরে নাই আর মেয়ে কাঁদছে। তখন তান্ত্রিক জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? তারপর তান্ত্রিকের মেয়ে বলল, আমি যখন ঘুম থেকে উঠলাম, তারপর যখন ওই দরজা খুলতে যাব তখনই লক্ষ্য করি দরজা ভিতর থেকে লাগানো এবং আমার স্বামী আমার পাশে নাই। মেয়ের একথা শুনে তান্ত্রিক নানাকে ডাকতে তার ঘরে গেল। গিয়ে দেখে নানা একা ঘুমাচ্ছে। তারপর নানাকে যখন ডাক দিয়ে সব কথা বলল, তখন নানাও ভয় পেয়ে যায় এবং সারা বাড়ি খুঁজতে থাকে তারা তিনজনকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। তারপর যখন নদীর ঘাটে খোঁজ নিতে যায়, তখন মাঝিকে বলল যে, তোমার নৌকা দিয়ে কি তিনজন লোক ওপারে গিয়েছে? তখন মাঝি বলে, আমি সারা রাত থেকেই নদীতে আছি, কেউ তো গেল না। তখন তান্ত্রিক নৌকা দিয়ে নানাকে নিয়ে রওনা দিল তার মেয়ের স্বামীর বাসার উদ্দেশ্যে। তারপর 12 ঘন্টা পর গিয়ে পৌঁছালো তার মেয়ের জামাইয়ের বাসায়। গিয়ে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না তান্ত্রিক ও নানা। তারা দেখে 3টি লাশ খাটিয়ার মাঝে এবং সবাই কান্নাকাটি করছে। তারপর তারা এটা দেখে অবাক হয়ে যায় এবং তারা লাশগুলোর চেহারা দেখতে যায়। গিয়ে দেখে ওই কালকে রাতের 3 জনের লাশ। তখন তান্ত্রিক তার মেয়ের জামাইয়ের পরিবারের কাছে জিজ্ঞেস করে তারা কিভাবে মারা গেল। তখন তাদের পরিবারের সবাই বলে, যখন তারা 3 জন তোমার মেয়ের জন্য বাজার কিনতে যায়, তখন নদীতে নৌকা ডুবে তারা 3 জনই মারা যায়। তারপর তান্ত্রিক জিজ্ঞেস করলো কখন তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তখন তারা বলল, সন্ধ্যা 6টার দিকে নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তখন প্রিয় লিসেনার্স, তান্ত্রিক ও নানার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারা অবাক হয়ে যায়, সন্ধ্যা 6টায় যদি তারা 3 জনের লাশ উদ্ধার করা হয়, তাহলে রাত 8:30 কে তান্ত্রিকের মেয়েকে বিয়ে করলো? একই রকম দেখতে। তখন তান্ত্রিকের বুঝতে বাকি রইল না কারা এই কাজ করেছে। তখন নানা তান্ত্রিককে জিজ্ঞেস করলো, আপনি চুপ হয়ে আছেন কেন? তখন তান্ত্রিক বলল, আমি 2টা বাচ্চা জিনকে বন্দি করেছিলাম এবং ওই 2টা বাচ্চা জিনের মা বাবা আমার কাছে সব সময় আসতো এবং বলতো আমি যেন তাদের ওই বাচ্চাদের ছেড়ে দেই, কিন্তু আমি তাদের দিয়ে বিভিন্ন কাজ করাতাম। যেমন কাউকে যদি জিনে ধরতো, তাহলে আমি ওই শক্তিশালী জিনদেরকে দিয়ে জিনে ধরা রোগীর চিকিৎসা করতাম। বারবার তারা আমার কাজ করে দিত, কিন্তু আমি ওদের বাচ্চাদের মুক্ত করতাম না এবং ওদের কাছে যেতে দিতাম না। আরও 2 মাস আগে কথা ছিল আমি ওদের বাচ্চাদের ওই শক্তিশালী জিনদের হাতে তুলে দিব, কিন্তু আমি দেইনি। তাই হয়তো ওরা ভেবেছে আমি ওদের বাচ্চাদের ছাড়ব না, তাই ওরা এখন আমার ক্ষতি করতেছে এবং ভয় দেখাচ্ছে। আর এই ঘটনাটা ওই জিনেরাই ঘটিয়েছে। গত রাতে যদি ওই জিনের সাথে আমার মেয়ের মিলন হয়ে থাকে, তাহলে তো ওই জিন আমার মেয়েকে মেরে ফেলবে। আর আমি যদি ওই রাতে জিনদের সাথে আমার মেয়েকে যেতে দিতাম, তাহলে তারা ওই রাতেই আমার মেয়েকে হত্যা করে ফেলতো। এই কথাগুলো শুনে নানা ভয় পেয়ে চোখ মুখ লাল হয়ে গেল। কেঁপে কেঁপে নানা বলল, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমি গত রাত ওই জিনগুলোর সাথেই ঘুমিয়েছিলাম। তারপর তান্ত্রিক বলল, ওরা তোমার ক্ষতি করবে না, কারণ তুমি ওদের কোনো ক্ষতি করোনি, ওরা আমার ক্ষতি করবে। তারপর প্রিয় লিসেনার্স, তান্ত্রিক আরও বলে, ওরা আমার যে ক্ষতি করেছে আমি তাদেরকে উচিত শিক্ষা দিব। এখনও ওই জিনের 2টা বাচ্চা আমার কাছে বন্দি আছে। তারপর নানা বললেন, আপনি ওই জিনগুলোকে ছেড়ে দিন, তা না হলে তারা আরও ক্ষতি করতে পারে আপনার। তারপর নানা ও তান্ত্রিক তাদের দাফন কাফনের কাজ শেষ করে তারা 2 জন আবার নৌকা দিয়ে তান্ত্রিকের বাসার উদ্দেশ্যে রওনা হয়।
যখন তারা নৌকায় উঠে তখনই তাদের সাথে ঘটে যায় একটি লোমহর্ষক ঘটনা। তো প্রিয় লিসেনার, এই ঘটনাটির বাকি অংশ আমি আপনাদের সাথে আগামীকালকের এপিসোডে শেয়ার করব। এই তান্ত্রিকের সাথে ঘটে গিয়েছিল নৌকায় ওঠার পর ভয়ানক ঘটনা, এবং তার মেয়ের সাথে তো যে ঘটনাটি ঘটে গিয়েছিল সেই ঘটনাটি তো এখনও সম্পূর্ণ রয়েছে প্রিয় লিসেনার। তো আপনারা আশা করছি আগামীকালকের এপিসোডটি শুনবেন, এবং কথা না আবার এই প্রিয় লিসেনার্স চলে যাচ্ছি আরেকটি ঘটনায়। যাওয়ার আগে প্রিয় লিসেনার্স আপনাদেরকে একটি কথা বলে নেই, দয়া করে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা পরবর্তী এপিসোড ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো প্রিয় লিসেনার্স আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের ঘটনাটি কীরকম লাগলো। তো আর কথা না বাড়াই চলে যাচ্ছি আরও একটি নতুন ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এখন আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি একটি কালো জাদুর ভয়ঙ্কর ঘটনা, এবং এই ঘটনাটি যিনি আমাদের শেয়ার করেছেন তার নাম রুমা। সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। তো সে যেভাবে ঘটনাটি শেয়ার করেছে আমিও আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমি যখন অনার্স 3য় বর্ষে পড়ি তখন ইন্টারে পড়ে একটি মেয়েকে প্রাইভেট পড়াতে গিয়ে জেনেছি। আমি যে মেয়েটিকে প্রাইভেট পড়াতাম তার বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু তাকে অনুষ্ঠান করে শ্বশুরবাড়িতে বরণ করা বাকি ছিল। তাই সে তার বাবার বাড়িতেই থেকে যায় আর আমাকে প্রাইভেট পড়ানোর জন্য ঠিক করে। যে মেয়েটিকে পড়াতাম মেয়েটির নাম শম্পা। তার বাবা চাচা মাদ্রাসার হুজুর, পাশাপাশি তারা ওয়াজ বা বিভিন্ন ইসলামী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। তো এই শম্পার বাবা চাচা দুইজনই ছিল। শম্পার বাবা বড় আর তার চাচা ছোট। তো তার ভাই ছোট চাচার ঘরে একজন চাচাতো বোন ও একজন চাচাতো ভাই ছিল। আমি শম্পাকে শুক্রবার সহ প্রতিদিনই পড়াতে যেতাম, কারণ তারা ভালো বেতন দিত। যখন আমি তাকে পড়াতাম তখন তার চাচার ঘর থেকে প্রতিদিন চিৎকার চেঁচামেচি শুনতাম। শম্পা কিছু মনে করবে ভেবে কেন চিৎকার চেঁচামেচি হয় সেটা আর তাকে জিজ্ঞেস করিনি। চিৎকার চলাকালে শম্পাও আমার মুখ দিয়ে তাকিয়ে শুনেও না শোনার ভান করত। পড়াতে পড়াতে শম্পার সাথে আমার একটা ভালো মিলামিশা হয় এবং ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তো সে পড়ার ফাঁকে আমার সাথে টুকটাক কথা শেয়ার করত। তো একদিন ওই চিৎকার আবার শোনা যায়। তো শম্পা নিজ থেকেই আমাকে জানায় এক ভয়ানক কালো জাদুর ঘটনা। তার চাচার ঘর থেকে যে চিৎকারের শব্দ আসতো সেটি করত শম্পার চাচাতো বোন নুসরাত। নুসরাতের বয়স ছিল 14 বছর। তার বাবা চাচা হুজুর হওয়া সত্ত্বেও সে মাদ্রাসায় না পড়ে স্কুলে পড়তো। তো আমি যখন ঘটনাটি জানি তখন সে 8ম শ্রেণীতে পড়তো। একটা বিষয় আমায় অবাক করত, খুব নামকরা মাওলানা পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও মেয়েটি পর্দা করতো না, বেপরোয়াভাবে চলতো মডার্ন মেয়েদের মতো। মেয়েটি অসাধারণ সুন্দরী হওয়ায় পাড়ায় স্কুলে যেখানেই যেত ছেলেরা পিছু লাগতো। তো শম্পার মুখ থেকেই শুনলাম নুসরাত যখন 7ম শ্রেণীতে থাকে এলাকার একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে সে জড়িয়ে যায়। নুসরাতের বয়স কম থাকায় সে প্রেমে পুরোই কাবু হয়ে গিয়েছিল। নুসরাতের বয়স কম হলেও তার প্রেমিক ছিল প্রাপ্তবয়স্ক। নুসরাতরা ভালো বংশের, ওডেল ধন সম্পত্তি ও টাকা পয়সা থাকলেও তার প্রেমিক ছিল গরিব পরিবারের বেকার ছেলে। মাঝে মাঝে নুসরাতের প্রেমিক তার বাবার পানের দোকানে বসতো। বলে রাখা ভালো যে নুসরাতের প্রেমিকের বাবার একটি দোকান ছিল। তো নুসরাতের প্রেমিক মাঝে মধ্যেই সে তার বাবার দোকানে বসতো। জায়গা জমিও নুসরাতদের তুলনায় কম ছিল। তো এমন একটি ছেলের প্রেমে নুসরাত হাবুডুবু খাচ্ছিল। নুসরাত যখন 8ম শ্রেণীতে উঠে তখন নুসরাতের পরিবার তাদের প্রেম সম্পর্কে হালকা টের পায়। একটা সময় নুসরাতের প্রেমিক তার মা বাবাকে পাঠায় নুসরাতকে বিয়ের প্রস্তাব দিতে, কিন্তু নুসরাতের বাবা মা তো এরকম প্রস্তাবে রাজি তো দূরের কথা, আরও উল্টাপাল্টা অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নুসরাতের পরিবারের মতে নুসরাত বাচ্চা একটি মেয়ে, তার উপর এরকম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বেকার ছেলের বিয়ের প্রস্তাব, এত বড় স্পর্ধা হয় কেমনে? এদিকে তাদের মেয়ে যে মরিয়া প্রেমে সেটি তাদের বোধগম্য হয়নি। ওইদিকে নুসরাতের প্রেমিক
ও তার পরিবার অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছিল। ছেলেটি মানে নুসরাতের প্রেমিক নুসরাতকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু পালাবার প্রস্তুতির সময় নুসরাতের পরিবার বুঝে গিয়ে তাকে আটকে ফেলে এবং কিছুদিন ঘরবন্দি রেখে তাকে একজন পড়ালেখার পাশাপাশি ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর কিছুদিন ভালোই যায় নুসরাতের বিয়ের 1 মাস পর থেকে তার মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু হয়। প্রতিটা দিন সে টানা 5-6 ঘন্টা নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে চাইতো। কেউ আটকালে ওই 5-6 ঘন্টা চিৎকার চেঁচামেচি করে ঘর থেকে বের হয়ে যেতে চাইতো। তার শরীরে যে কাপড় রাখতে চাইতো না। পরিবারের লোকজন আটকাতে চাইলেই চিৎকার চেঁচামেচি করে মানুষকে মারধর পর্যন্ত করত। সে এমনিতে আঞ্চলিক ভাষায় কথা বলতো, কিন্তু এই সময়টাতে সে নিখুঁত শুদ্ধ ভাষায় কথা বলতো। এইভাবেই চলতে থাকে নুসরাতের অবস্থা। যখন সে স্বাভাবিক হয় তখন তার কথাবার্তা শুনে বোঝাই যায় না যে একটু আগে সে কীরকম আচরণগুলোই না করেছিল। এই অবস্থার কারণে তার শ্বশুরবাড়ি থেকে তার মা বাবা নিয়ে আসে। আরেকটি বিষয় সে করত, সেটি হচ্ছে তার স্বামীকে চিনত না। স্বামীকে দেখলেই রাক্ষস রাক্ষস বলে চিৎকার চেঁচামেচি করত এবং কামড় দিত। এইভাবে দিন যেতে থাকে আর নুসরাতের অবস্থাও করুণ হতে থাকে। এত সুন্দর মেয়ে, নাদুস নুদুস, কিন্তু এই সমস্যা হওয়ার পর থেকে তার মুখের দিকে তাকানো যায়নি। তার মুখ কালো হয়ে যায় এবং বীভৎস চেহারা লাগে। যত দিন যেতে থাকে তার সৌন্দর্য বিলীন হতে থাকে। কত ডাক্তার, কত হুজুর, কত কবিরাজ দেখানো হয়, কিন্তু কেউই এই সমস্যার সমাধান করতে পারে না এবং এর কারণ খুঁজে পায় না। বহু কবিরাজ অবশ্য বলেছে কালো জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে, কিভাবে করেছে সেটা কেউ বলতে পারতো না এবং কালো জাদু থেকে কেউই বা নুসরাতকে মুক্ত করতে পারছিল না। একদিন নুসরাতের বাবার বন্ধু একজন তান্ত্রিকের সন্ধান দেন, যে এই তান্ত্রিক যত বড়ই কালো জাদু হোক না কেন তিনি এর সমাধান দিতে পারবেন। তিনি এর আগেও বিভিন্ন কালো জাদুর কবল থেকে বহু মানুষকে বাঁচিয়েছেন। এরকম নির্ভরযোগ্য কথা শুনে নুসরাতকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে যাওয়া হয়। তান্ত্রিকের নাম ছিল আজগর। তো ওই আজগর তান্ত্রিক নুসরাতকে দেখার পর বলল তাকে পাগল বানিয়ে রাস্তায় নামানোর জন্য কালো জাদু করা হয়েছে। কে করেছে, কেন করেছে সেটা জানার জন্য তাকে নিয়ে 3 দিন সাধনায় বসতে হবে। সাধনা করলে আমার পালিত জিনরাই সব খবর এনে দেবে। আর আরেকটা কথা, নুসরাতকে দেখে মনে হচ্ছে আপনারা এখানে আসতে দেরি করে ফেলেছেন। এই বলে তান্ত্রিক নুসরাতের পরিবারকে 3 দিনের 3টি সময় দেয়। যথারীতি নুসরাতের পরিবার নুসরাতকে নিয়ে 3 দিন তান্ত্রিকের কাছে আসে। তান্ত্রিক তার পালিত জিনদের দিয়ে কালো জাদুর সকল তথ্য সংগ্রহ করে। আর নিশ্চিত করার জন্য তান্ত্রিক বলে যে নুসরাতের কি কোনো হলুদ রঙের জামা আছে, থাকলে আপনারা বাসায় গিয়ে দেখবেন ওই জামার উড়না ও কামিজের এক পাশের কোনা কাটা কিনা। তারপর তান্ত্রিক নুসরাতকে জিজ্ঞেস করলো, তুমি কি কারো সাথে প্রেম করতে? নুসরাত জানায়, হ্যাঁ করতাম। তখন তান্ত্রিক বলে, কোনো উপায়ে কি তোমার চুল তোমার প্রেমিক নিয়েছিল? তখন নুসরাত মনে করতে থাকে। পরে জানায়, হ্যাঁ, বিয়ের পর একদিন সে আমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। দেখা না করলে সে সুইসাইড করবে এরকম আমাকে বলে। তারপর আমি তার সাথে দেখা করি এবং ওই দিন তার ঘড়িতে আমার চুল আটকে গিয়েছিল। মনে হয় সেদিন কোনোভাবে সে আমার চুল সংগ্রহ করেছিল। তারপর তান্ত্রিক পুরোপুরি শিওর হয়ে যায় যে এই কালো জাদুটি তার প্রেমিকই করেছে। তারপর তান্ত্রিক নুসরাতের পরিবারকে বলে যে এই কালো জাদু এত সহজে শেষ করা যাবে না। এটি শক্তিশালী 3টি জিন দিয়ে করানো হয়েছে এবং আমার অধীনে যে জিনগুলো আছে তারা ওই জিনগুলোর সাথে লড়াই করে এই কালো জাদুটি ধ্বংস করতে পারবে না। তান্ত্রিকের এই কথা শুনে নুসরাতের পরিবার বুঝে যায় কিসের জন্য নুসরাতের প্রেমিক কালো জাদু করেছে। তখন তাদের মনে পড়ে গেল যখন নুসরাতের প্রেমিক তাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তখন তারা খুব বাজেভাবে ওই প্রেমিকের মা বাবাকে অপমান করে এবং আমরা যখন নুসরাতকে অন্য জায়গায় বিয়ে দেই সেটা সে সহ্য করতে না পেরে এই কালো জাদুর আশ্রয় নিয়েছে। তখন তান্ত্রিক বলল, আপনারা যদি আপনাদের মেয়েকে বাঁচাতে চান তাহলে
নুসরাতের ওই প্রেমিকের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। একমাত্র সেই পারবে এই কালো জাদু থেকে আপনার মেয়েকে বাঁচাতে, কারণ সে যেই তান্ত্রিকের কাছে গিয়েছিল সেই তান্ত্রিককে আপনিও চিনেন না, আমিও চিনি না। সেই যদি চায় তাহলে আপনার মেয়েকে বাঁচাতে পারবে। তারপর নুসরাতের পরিবার নুসরাতের ওই প্রেমিককে তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু তাকে পায় না। তারপর নুসরাতের ওই প্রেমিকের একটি বন্ধুর সাথে তার পরিবারের দেখা হয় এবং ওই বন্ধুর কাছ থেকে তার পরিবার জানতে চায় যে ওই নুসরাতের প্রেমিক কোথায় গিয়েছে। তখন ওই বন্ধু জানায় যে সে অনেক আগেই সেখান থেকে জায়গা জমি সব বিক্রি করে চলে গেছে। তখন তার কাছে বলে গেছিল যে আপনারা নাকি তার মা বাবাকে অনেক অপমান করে ঘর থেকে বের করে দিয়েছেন এবং এর কিছুদিন পরই আপনারা নুসরাতের বিয়ে দিয়ে দিয়েছেন। তো সে এগুলো মেনে নিতে না পেরেই সে এলাকা ছেড়ে বাহিরে চলে যায় এবং যাওয়ার আগে আমাকে বলে যায় আপনাদেরকে সে দেখে নেবে। তো এই কথাগুলো যখন আমি প্রিয় লিসেনার্স শম্পার মুখ থেকে শুনলাম তখন আমি অনেকটা অবাক হয়ে যাই এবং আমি শম্পাকে জিজ্ঞাসা করলাম এখনও কি ওই নুসরাতের ওই প্রেমিককে খুঁজে পাওয়া যায়নি। তখন শম্পা আমাকে মাথা নাড়িয়ে বলল না, এখনও ওই প্রেমিককে পাওয়া যায়নি। আমার বাবা চাচারা শম্পার ওই প্রেমিককে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু তার হদিস এখনও পাওয়া যায়নি, আর নুসরাতকেও সুস্থ করে তোলা সম্ভব হয়নি। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। এই ঘটনাটি আমি শম্পার কাছ থেকে কালেক্ট করেছি এবং সাদাত ভাই, ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলে ঘটনাটি আপলোড করবেন এবং আপনি পড়ে শোনাবেন। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে যদি কোনো ভয়ঙ্কর অলৌকিক ঘটনা ঘটে থাকে সেগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে রেকর্ড করে অথবা মেসেজ দিয়ে ঘটনা লিখে পাঠাতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছেন এবং তিনি উনার পরিচয় গোপন রাখতে বলেছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। হঠাৎ করেই রাত 3টার দিকে কলেজের মর্গ থেকে কল আসলো। কল আসা নিয়ে আমি ততটা অবাক হইনি। অবাক হয়েছি এ নিয়ে যে আমাকে এখনই লাশের পোস্টমর্টেম করতে হবে, কিন্তু আমরা সাধারণত পোস্টমর্টেম দিনের বেলা করে থাকি। পুলিশের উপরমহল থেকেও কল আসে এবং আমাকে বলা হলো লাশটি যেন খুব তাড়াতাড়ি পোস্টমর্টেম করে রিপোর্ট দিয়ে দেই। কি আর করার, অনিচ্ছা থাকা সত্ত্বেও আজকে এই পোস্টমর্টমটি রাতেই করতে হবে। তো আমরা তাড়াতাড়ি ওই কলেজে চলে গেলাম। সেখানে পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাই উপস্থিত ছিলেন। এই কেসটা নিয়ে সবার এত মাথা ব্যথা কেন বুঝতে পারলাম না। মর্গে ঢুকতেই দেখলাম আমার বাল্যকালের এক বন্ধু তাজ সেখানে আছে, পুলিশের এসপি সে। তার কোলেই মূলত এখানে আসলাম। তার সাথে গল্প করতে করতে লাশের উপর থেকে চাদরটা সরালাম। লাশের দিকে তাকাতেই 126টি ময়নাতদন্ত করা এই হাত কেঁপে উঠল। কিভাবে পারে একজন মানুষকে অন্য মানুষকে এভাবে খুন করতে? আমি মূলত ধারণা করেছিলাম এটা কোনো জিন বা ভূত করেছে, কারণ এত বীভৎসভাবে একজন মানুষকে কোনো মানুষ খুন করতে পারে না। লাশটি একটি মেয়েটির চেহারাটা খুবই মায়াবী দেখতে, কিন্তু ক্রিমিনালদের কাছে মায়া ভালোবাসা এসব ছাইপাশ ছাড়া কিছু না। যদিও পুলিশ ভাবছে যে এটা একটি ক্রিমিনালের কাজ, যে ওই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করেছে, কিন্তু আমি আমার ময়নাতদন্ত করতে গিয়ে যা বুঝলাম তাতে বুঝলাম যে কোনো মানুষ এই কাজ করতে পারে না। এটা নিশ্চয়ই কোনো জিন বা ভূতের কাজ। যাই হোক, ময়নাতদন্তের কিছু ভাগ আছে, সবগুলো দিক সম্পূর্ণ করেই একটি লাশের রিপোর্ট দেওয়া হয়। আমিও সেইভাবে ভাগ অনুসারে বলছিলাম, আর আমার অধীনে কাজ করা একজন ইন্টার্ন মেয়ে সেগুলো নোট করছিল। মেয়েদের লাশ সাধারণত প্রথমেই পুরোপুরি অনাবৃত করা হয় না। যেই পার্টের ময়নাতদন্ত করা হয় শুধু সেই অংশই করা হয়। মেয়েটির বুকের অংশের দিকে যেতেই দেখলাম মেয়েটির দুটো স্তনই কাটা। বুক থেকে মাঝ বরাবর ছুরি দিয়ে
নাভি পর্যন্ত গভীর ক্ষতের চিহ্ন। মেয়েটির যৌনাঙ্গ ভারী কিছু দিয়ে থেতলে দেয়া হয়েছে। খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে মেয়েটিকে। মেয়েটির চোয়ালের হাড় দেবে রয়েছে, ঠোঁট কাটা, গলায় দাঁতের কামড়ের চিহ্ন। স্বভাবতই রেপ করা হয়েছে মেয়েটিকে, এটা ধারণা করলো পুলিশরা। কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত তদন্ত করে যা বুঝলাম, এটি কোনো মানুষের কাজ নয়। এই কাজটি নিশ্চয়ই কোনো জিন অথবা জানোয়ার করেছে। তবে টেস্ট করা ছাড়া সম্ভব নয় এটা কি হয়েছে সেটা বোঝা। আমার সামনে দাঁড়িয়ে থাকা জুনিয়র মেয়ে ডাক্তারটিও সহ্য করতে পারছিল না। তার চোখের পানি লুকানোর বৃথা চেষ্টা করছিল। শেষমেশ আমাকে জিজ্ঞেস করে ফেলল, স্যার। তখন আমি বললাম, বলো। তখন সে বলল, স্যার, একজন মানুষ অন্য একজন মানুষকে কিভাবে হত্যা করতে পারে? তখন আমি বললাম, দেখো, একজন ক্রিমিনালের মধ্যে যদি তুমি ভালো জিনিস আশা করো তবে তুমি ভুল, কিন্তু নৃশংসতা আশা করাটাই স্বাভাবিক। তবে এতটা নৃশংসতা কেন সেটা বের করতে হবে। তবে আমার মনে হচ্ছে এটা কোনো মানুষ করেনি, এটা কোনো জিন অথবা ভূত করেছে। তো রিপোর্ট নিয়ে এসপি তাজের কাছে গেলাম। রিপোর্ট জমা দিতেই সে একবার দেখে বলল, বুঝলি মামা, অবস্থা খুব সিরিয়াস। এ নিয়ে 19 নাম্বার খুন এটি। একই প্রসেস, একই সময়, একই জায়গায় লাশ। পাহারা বসিয়েও লাভ হচ্ছে না। কোন ফাঁকে যে এসে লাশ ফেলে চলে যায় ক্ষুধা ছাড়া কেউ জানে না। এমনকি সিসিটিভিও হ্যাক করা হয় ওই সময়। তার মানে সে শিক্ষিত অথবা অলৌকিক কোনো ক্ষমতার অধিকারী। তারপর আমি বললাম, হ্যাঁ, আমিও সেটা ধারণা করছিলাম। এই কাজটি কোনো মানুষ করতে পারে না। এই কাজটি নিশ্চয়ই কোনো জিন অথবা ভূত বা প্রেতাত্মারা করেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, ওই মেয়েটির গলায় খুব ছোট করে একটা জায়গায় নাম লেখা, বাকিগুলো জানি না। তখন বলল, কি? তাহলে তো অন্যগুলো আবার চেক করতে হয় কোন জায়গায় নাম লেখা। তখন তারা চেক করে দেখলো ওই জায়গায় মদনপুর লেখা। তখন আমার এসপি বন্ধু বলল, দাঁড়া, আমি বাকি লাশগুলো তোর কাছে পাঠানোর ব্যবস্থা করছি, আর মদনপুরে খোঁজ নেয়ার চেষ্টা করে দেখি। তখন আমি বললাম, আচ্ছা, কতক্ষণ লাগবে বাকি লাশগুলো আসতে? তখন আমার বন্ধু বলল, এই ধর 9 ঘন্টা লাগবে সর্বমোট। তখন আমি বললাম, আচ্ছা, তাহলে আমি বাসায় যাই। আর ডুম জাকিরকে বলিস কল রিসিভ করতে। ও যদি থাকে তাহলে আমারও সুবিধা হবে পোস্টমর্টেম করতে। এরপর বাসায় চলে আসলাম। ঘুমানোর চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে, কিন্তু কিছুতেই ঘুম আসলো না। বারবার এই কেসটা আমাকে ভাবাচ্ছে। সকাল 7টার দিকে চোখ ক্লান্তিতে বুজে এলো। আমি একটু ঘুমোতে পারলাম, কিন্তু আমি স্বপ্নে দেখলাম একটা অদৃশ্য অবয়ব আমাকে এসে বলছে, আমি তোকেও এভাবে মারব। যখন ওই অবয়বের বীভৎস চেহারা আমি দেখলাম, তখনই আমার ঘুম ভেঙে গেল। তারপর আমি চোখ মুখে পানির ঝাপটা দিই এবং আমার মোবাইলটি হাতে নিই। মোবাইলটি হাতে নিয়ে দেখি তাজের মেসেজ আসছে। মেসেজে লেখা, সবগুলো লাশ মর্গে পাঠিয়েছি, একটা ক্লু পেয়েছি, তুই জায়গায় ব্যাপারটা শিওর হয়ে জানাস। তো এই মেসেজটি পড়ে আমি আর দেরি না করে মর্গে চলে গেলাম। আজ অনেক কাজ। মর্গে ঢুকতেই দেখি ইন্টার্ন মেয়েটা এসে তার সব কাজ কমপ্লিট করে রেখেছে। সাথে কোনো লাশে কোনো জায়গায় নাম লেখা আছে সেটাও সে নোট করে রেখেছে। আমি এসে আরও একবার চেক করে তাজকে জায়গাগুলো জানিয়ে দিলাম। সে বলল কিছুক্ষণের মধ্যে জানাবে। আমি সবগুলো মেয়ের গায়ে জায়গার নামগুলো লেখা অংশের ছবি তুলে রাখলাম। তবে চিন্তার বিষয়, সবগুলো লাশের এক এক জায়গায় নাম লেখা, কোনো মিলই নাই। এবং কয়েকটা লাশে কি স্ট্রোক এতটাই জোরে করা হয়েছে, নিচের চামড়ায়ও দাগ স্পষ্টভাবে বসে আছে। এরপর বাসায় গিয়ে ভাবতে লাগলাম কেসটা নিয়ে এবং আমার ওই স্বপ্নটা নিয়ে। অবশ্য না ভাবলেও চলতো, কারণ ঠিক তার 2 দিন পরে মদনপুরে একটি মেয়ের লাশ ফেলে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে একজন যুবক। তার নাম হলো ডাক্তার রাহাত। এ খবর শুনে নিজেরই অন্তরাত্মা কেঁপে উঠল আমার। একজন ডাক্তার হয়ে মানুষ কিভাবে পারে
20 জন মেয়েকে এতটা ঠান্ডা মাথায় খুন করতে আর এতটা নৃশংসভাবে খুন করতে? আর কি শুধুই খুন, কতটা নৃশংসভাবে হত্যা! তবে ছেলেটাকে দেখতে খুব মন চাইলো। কেন যেন মনে হলো সে একা এই কাজটি করতে পারে না, তার সাথে নিশ্চয়ই কোনো কিছুর অলৌকিক ক্ষমতা রয়েছে। এতটা সাহস তার মধ্যে থাকবে না, নতুবা তার এই কাজের পিছনে খুব গভীর একটা ঘৃণা, হিংসা আছে, যার জন্য সে এই কাজগুলো করতে পেরেছে। তাকে পরের দিন নিয়ে যাওয়া হলো জেলা ম্যাজিস্ট্রেট অফিসে। সেখানে তার পুলিশ প্রবিধান আইনে 164 ধারায় একজন ম্যাজিস্ট্রেট জবানবন্দি নেবেন। তবে সেখানে কোনো পুলিশ সদস্য এবং কেস নিয়ে কর্মরত কোনো কর্মকর্তা থাকতে পারবে না। তাই আমার যাওয়া উচিত না, এবং আইন বিরুদ্ধ হওয়া সত্ত্বেও আমি সেখানে ঢোকার চেষ্টা করি। প্রথমে আমাকে ঢুকতে দেওয়া হয় না, পরে ওই ছেলেটির অনুরোধে নিয়ে যাওয়া হলো। তাকে এক রাতেই অনেকটা টর্চার করা হয়েছে ইনফরমেশন বাহির করার জন্য। ছেলেটার ডান গালে থাপ্পড়ের দাগ, হাতে লাঠির বাড়ির চিহ্ন। তবে অবাক করা বিষয় হলো, ছেলেটির মধ্যে নির্লিপ্ততা আর নিষ্ঠা ছাড়া কিছুই দেখলাম না। সে তার জবানবন্দি শুরু করলো। বলল, স্যার, আমি ডাক্তার রাহাত, আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়া, নিজ জেলা, বাসস্থান সিলেট। আমার বাবার বদলি চাকরির জন্য প্রায় জায়গা বদল করতে হতো, তাই বন্ধু বলতে সেরকম কাউকেই পাইনি। হঠাৎ হাই স্কুলে পড়ার সময় মায়ের মনে হলো এরকম স্থান বদলে লেখাপড়া করার ক্ষতি ছাড়া কিছুই হচ্ছে না। তাই শেষমেশ নিজ এলাকা সিলেটেই সেটেল হলাম। ভর্তি হলাম সেখানকার জিলা স্কুলে। এই সময়ে পড়া চলাকালীন সময়ে একজন মেয়ের সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে আমি ওর দিকে চাইতেই ও নিমিষেই একটি সাপে পরিণত হয় এবং আমি অনেক ভয় পেয়ে যাই, এবং আমার সাথে থাকা একটি লাঠির সাহায্যে আমি ওই সাপটাকে জায়গাতেই মেরে ফেলি। মেরে ফেলার পর আমি বাসায় চলে আসি এবং আমি বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই নেই। কিন্তু আমি রাতে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আমার ঘরে ঢুকতেই দেখি 2টা মেয়ে আমার বিছানায় শুয়ে আছে। যখন আমি তাদেরকে ডাক দেই তখন তারা আমার দিকে চাইতেই আমি লক্ষ্য করি তাদের প্রত্যেকেরই মুখ পুরা এবং কি বিভৎস চেহারা। এটা দেখেই আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার মা আমাকে হাসপাতালে নিয়ে যান এবং সেখানে আমার চিকিৎসা করে সুস্থ করে তোলা হয়। তারপর প্রতি রাতে আমি ওই মেয়েগুলোকে দেখতে পেতাম। একদিন একটা বিভৎস চেহারার মেয়ে আমার স্বপ্নে আসলো এবং বলল, তুই আমাকে মেরে কাজটা ঠিক করিসনি, আমি তোকে ছাড়ব না। আমি তোর পরিবার এবং তোর আশেপাশের প্রত্যেকটা মেয়েকে শেষ করব। তুই আমাকে যতটা নৃশংসভাবে হত্যা করেছিস, আমিও এক একজন করে তোর আত্মীয় স্বজনের যতটা মেয়ে আছে প্রত্যেককে শেষ করব এবং তুই নিজ হাতেই তাদেরকে শেষ করবি। এরপর আমি আমার চাচাতো বোনকে হত্যা করি। যখন আমি হত্যা করি তখন আমি নিজেও বুঝে উঠতে পারি না আমি কি করছি। যখন আমি তাদেরকে মেরে ফেলি তখনই আমার জ্ঞান ফিরে আসে এবং তখনই আমি বুঝতে পারি যে আমি কতটা নৃশংসভাবে তাকে হত্যা করেছি। কিন্তু বিশ্বাস করুন, আমি তাদের কাউকেও মারতাম না বা হত্যা করতাম না। কে যেন কোন অদৃশ্য শক্তি আমার উপর ভর করত এবং আমাকে দিয়ে তারা নৃশংসভাবে মেয়ে হত্যা করাতো। এক এক করে আমি 19টা মেয়েকে মেরেছি এবং এই মেয়েটিকে যখন আমি মারতে গিয়ে লাশটি রাখবো তখনই ধরা পড়েছি। ডাক্তার রাহাতের এই কথাগুলো শুনে কেউই বিশ্বাস করেনি। তখন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং যখন তাকে হাজতে নিয়ে যাওয়া হয় তার ঠিক 3 দিন পর মারা যায়। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। আমাদের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই 3টি ঘটনা থেকে কোন ঘটনাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রিয় লিসেনার্স, তান্ত্রিকের ঘটনাটি আগামীকালকের এপিসোডে আমরা আপনাদের সাথে শেয়ার করব।
তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।